এই কেসে যে এভিডেন্স আছে তাতে ওই 2-1 মাস বা 2 মাস এটা সরে যাওয়ার ফলে মমতা ব্যানার্জির কিচ্ছু কোনো সুবিধা হবে না। যেভাবে কেসগুলো সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখান থেকে এই সরকার যেভাবে এবং পরশুদিন যে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, তো এখান থেকে মমতা ব্যানার্জির সরে যাওয়ার, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। এটিতে অলরেডি ইতিমধ্যেই তার ভাবমূর্তি শেষ হয়ে গেছে। এরপরেও আমাকে মানতে হবে যে কিছু খারাপ কিছু হয় নাই। তার সেই জন্য তাহলে মমতা ব্যানার্জি কোথায় চলে গেছে? যদি রুল অফ ল না থাকে এখানে, এবং আর একজন বলছে যে ওই সেই কেউ বলে যে ডিজি তাকে ডাকা হয়েছে, চাই এসে সুপ্রিম কোর্টে আসো, সুপ্রিম কোর্টে এসে জবাব করো। এবং আমি শুনতে পাচ্ছি সে নাকি মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে সেখানে এনআইএর তদন্ত করাটা খুবই স্বাভাবিক, এবং যদি না হতো তাহলে খুব দুঃখের বিষয় হতো, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন যে হাইকোর্ট এই ব্যাপারে, হাইকোর্ট প্রথমত এই নিশ্চয়ই এই সরকার গিয়েছিল এর বিরুদ্ধে, কিন্তু সুপ্রিম কোর্ট সেটা মানেনি, বরং উল্টো বলে দিয়েছে যে হাইকোর্ট যা বলবে তাই হাইকোর্টই ঠিক করবে কি এ কাজ। আমি বলবো কি এই কথাটা খুব ভালো বলেছেন, কারণ আগের বারে এই যে অভয়ার কেসটা সুপ্রিম কোর্টের যে চিফ জাস্টিস ছিলেন তিনি নিয়েই সর্বনাশ করেছেন। এই কাজটা এবারে যে বেঞ্চ সুপ্রিম কোর্টে তারা করেনি। আর একটা হচ্ছে যে আইনের কথা, এই আইনের আইনটা অত সহজ ব্যাপারটা না। এটা নির্ভর করে ওই কোন সিচুয়েশনে কি জায়গায় কেমন কি হয়েছে সেটা তদন্তের উপরে নির্ভর করে। সেটা যদি কেউ এরকম করে আমি এখন আন্দাজে একটা বলবো সেটা ঠিক হবে না। তবে এনআইএর পাওয়ার অনেক বেশি, কেন এটা সিবিআই থেকেও তাদের অনেক পাওয়ার। এই যে আইন পাশ করা হয়েছিল তাতে তারা যে কোনো সময় যে কোনো জায়গায় যে এনকোয়ারি করতে পারে, তার জন্য কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অথবা সেই রাজ্যের পারমিশন নেওয়ার দরকার নেই। ইউপিএ ধারা 15 প্রয়োগের ক্ষেত্রে সন্ত্রাসমূলক কাজ যেটা বলা হচ্ছে সেটা নির্ধারণের মানদণ্ড কি, এবং বেলডাঙ্গার ঘটনার প্রেক্ষিতে এই বিষয়টা কি যুক্তিযুক্ত বলে মনে করেন? না, দেখুন, এই ইউপিএর এইটা তো আমি বললাম যে এই জিনিসটা কিন্তু একেবারে স্টেটওয়ে ইচ্ছে মতো বলা, এটা একটা আইনের ব্যাপার আছে। তো সেই আইনের ব্যাপারে এনআইএ বুঝবে যে কেমনভাবে করতে হবে সেটা। এটা এর উপরে কমেন্ট করা আমি মনে করি অনুচিত। ফের আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গেল এবং জানা গিয়েছে যে রাজ্য সরকারের যিনি উকিল আছেন কপিল সিব্বল, তিনি অসুস্থতার কারণে সময় প্রার্থনা করেছিলেন এবং সিব্বলের সেই আবেদনে সম্মতি জানিয়েছে ইডি, এবং 18ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি। স্যার, আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে পিছিয়ে দেওয়া, এটা কি ইচ্ছে করে আইনি কৌশল করে না সময়কে? এটা যারা আইনের ব্যবসা করেন তারা যেটা এই একবারই হয়েছে তা না, এরম বা বহুবার হয়ে থাকে, এটা হওয়া সবই। কিন্তু আমি বলি কি, এই কেসে যে এভিডেন্স আছে তাতে ওই 2-1 মাস বা 2 মাস এটা সরে যাওয়ার ফলে মমতা ব্যানার্জির কিচ্ছু কোনো সুবিধা হবে না। না, এই যে আজকে ইডি যে সম্মতি দিল যে এই আইনটা দেওয়া না, ওটা সেখানে সে বলেছে যে আমার শারীরিক কারণে এটা কাটছি, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের যে কোনো কাটছি। কিন্তু এই কেস এত এই কেস এমন গুরুতর কেস যেখান থেকে মমতা ব্যানার্জির পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, এবং
ভালো মতো শাস্তি পেতে হবে। না, এই যে ভোটের আগে একের পর এক যে মামলার তারিখ পিছিয়ে যাওয়া, এটা পরিকল্পিত বিলম্ব নাকি কাকতালীয়? ভোটের এটা দেখো, কিছু সেটা কোন কোন কেসে পরিকল্পিত, কোন কেসে পরিকল্পিত এটাও বলা কিন্তু মানে কোনো যে একেবারে সোজাসুজি বলা এটা একটু কঠিন ব্যাপার। আর তবে এটাও ঠিক যে ভোটের সময় নানা ধরনের কেস কাছারি হতে থাকে, কিন্তু এবারে যা অবস্থা দাঁড়ানো হয়েছে, যে যেভাবে কেসগুলো সুপ্রিম কোর্টে গিয়েছে এবং সেখান থেকে এই সরকার যেভাবে, এবং পরশুদিন যে সুপ্রিম কোর্ট যেটা বলেছেন, তো এখান থেকে মমতা ব্যানার্জির সরে যাওয়ার, পালিয়ে যাওয়ার কোনো জায়গা নেই। আপনার বক্তব্য যে মুখ্যমন্ত্রী নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না এবং 2026-এ তাহলে তার ভাবমূর্তিতে বেশ বড় আঘাত লাগবে। ভাবমূর্তিতে অলরেডি ইতিমধ্যেই তার ভাবমূর্তি শেষ হয়ে গেছে। আমি বলি, যেখানে ওই দিনে যেভাবে সে জিনিস যেভাবে ব্যাগটা নিয়ে সে দৌড়দৌড়ি আরম্ভ করলো, সেখান থেকে করলো, ওটা তো আবার এও তো কথা হয়েছে যে ওরা দেখুন যে কোনো যারা ইয়ে করে তখন তো গুলিগোল্লাও হতে পারতো, কেন ওটা যদি ওই মানুষ না হয়ে আর একজন হতো তাহলে তো এরকম হতো না, তাহলে তাদের কাছেও গুলি ছিল। অতএব এই ঘটনা, সে ঘোরতর অন্যায় কাজ করেছে এবং এই অন্যায়ের আমি বিশ্বাস করি। কিন্তু কি হয়, আমাদের দেশে বিচার ব্যবস্থা নিয়ে অনেকেরই সন্দেহ আছে। এই যে অনেকেই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে পরশুদিন সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছেন ঠিক, এবং যে মন্তব্য করেছেন সেটা ঘোরতর। সে বলছে কি, দ্য রুল অফ ল, এবং এই বিষয়ে আর একটা কথা বলি, আমি নাম করব না, যে কাগজের লোকেরা অনেকেই জিনিসটা, অনেক কাগজের লোক তারা বিক্রি হয়ে গেছে, কিন্তু সবাই তো বিক্রি হয় না। তো আমি দেখতে পাচ্ছি যে একটা ইংরেজি কাগজে পরিষ্কার বলে দিয়েছে কি সুপ্রিম কোর্ট বলেছেন, যে এই রুল অফ ল কি তোমরা তাহলে তোমাদের নেই, তার মানে কি পশ্চিমবঙ্গে রুল অফ ল নেই। এবারে একটা প্রসঙ্গে বলি, এই যখন সন্দেশখালী ব্যাপার হয়, তখন যারা একটা গ্রুপ, তারা খুব ভালো কাজ করেছিল, প্রায় 1 বছর ধরে ওখানে এই ঘটনা ঘটার আগের থেকেই তারা কাজটা করেছে। তারপরে যখন জিনিসটা একটু শান্ত হয়, তারা ঘটনার চক্রে আমার কাছে আসে। সেই গ্রুপ এখনও আমার কাছে বিভিন্ন জিনিস নিয়ে তাদের একটা কীভাবে কী করতে হবে আমি বলে দিয়েছিলাম। আমি বলেছিলাম সেই গ্রুপটার নাম দিয়েছিলাম আমি রুল অফ ল। আজকে ঘটনার চক্রে সুপ্রিম কোর্ট বলছে যে এই সরকার এই পশ্চিমবঙ্গে কোনো রুল অফ ল নেই, আইন বলে কিছু নেই। এর থেকে আর খারাপ কিছু হতে পারে? এর পরেও আমাকে মানতে হবে যে কিছু খারাপ কিছু হয় নাই। সেই জন্য তাহলে মমতা ব্যানার্জি কোথায় চলে গেছে? যদি রুল অফ ল না থাকে এখানে, এবং আর একজন বলছে যে ওই সেই কেউ বলে যে ডিজি, তাকে ডাকা হয়েছে, চাই এসে সুপ্রিম কোর্টে আসো, সুপ্রিম কোর্টে এসে জবাব করো। এবং আমি শুনতে পাচ্ছি সে নাকি ভারতবর্ষেই নেই এখন। তার ব্যাপারটা কি? তাহলে কোথায় আছি আমরা? অভয়ার মা বাবা কিন্তু সিবিআইকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করছেন। তাদের বক্তব্য, সিবিআই নাকি তাদেরকে ভয় দেখাচ্ছে যে এই যে অভয়া মামলা, যেটা তারা তদন্ত ভার হাতে নিয়েছেন, সেটা আবার কলকাতা পুলিশের কাছে ফেরত পাঠিয়ে দেবেন। এবং আর একটা বড় গুরুতর অভিযোগ যে অভয়ার তদন্তে সিবিআই এমন কোনো কাজ করেনি যেটা কলকাতা পুলিশ করেনি। মানে কলকাতা পুলিশ যা করেছে সিবিআইও সেইটুকুই শুধু কাজ করেছে। আমি এইটা বলতে পারি যে অভয়ার কেসটাও সর্বনাশ করেছে সুপ্রিম কোর্ট। প্রথম যখন এই কোর্টের
মানে আমাদের ক্যালকাটা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন, তিনি তো আদেশ দিয়েছিলেন যে এটা সিবিআই ইনভেস্টিগেশন করবে, তার কাছ থেকে সেটা নিয়ে নেয়। আপনারা যদি মানে যে কোনো লোক ওই অর্ডারটা যে উনি যে দিয়েছিলেন সেটা যদি মানে ভালো করে পড়ে কেউ, তাহলে দেখা যাবে যে সে কিন্তু ঠিক জায়গায় এগোচ্ছিলেন। মানে উনি এমনভাবে বলেছিলেন যে এইটা করেছে সেটা করেছে, তারপরে 10 মিনিটের মধ্যেই তাকে আর একটা কলেজে প্রিন্সিপাল করে দেওয়া, এবং সেইখানে এমনভাবে তার উত্তর এই সরকারকে দিতে হবে। এইটাকে এইবার একজন আমার হাইকোর্টের একজন জাজ, তিনি রিটায়ার করেছেন, তিনি আমাকে বলেছেন যে এই কেসটা সর্বনাশ করেছে সুপ্রিম কোর্ট, এবং তার পেছনে অনেক রকমের মানে এমন ঘটনা ঘটেছে তা বলা যায় না। না, কিন্তু তার অভয়ার মা বাবা যে সরাসরি সিবিআই এর ওপর আঘাত দিচ্ছে। আমি বলবো কি যে সেই অভয়ের বলতে পারেন, তারাও তো তাদের বুঝতে হবে যে তাদের কি মানসিক অবস্থা কি। কিন্তু এটাও তো ঠিক যে সিবিআই কেসে তারা ঠিকমতো তদন্ত করেনি, কিন্তু তদন্ত করেনি কেন, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সিবিআই এই ধরনের ইনভেস্টিগেশন করতে হলে তার সব সাসপেন্ড হয়ে যেত সব। আমরা যখন সিবিআইতে ছিলাম, এই ধরনের যদি কেউ ইনভেস্টিগেশন হতো তাদেরকে সাসপেন্ড করে সিবিআই থেকে বার করে দেওয়া হতো। তাহলে এর পেছনে এমন বড় কোনো মাথা আছে যার জন্য সিবিআইও কাজ করতে পারলো না। ওইখানে তো বললাম যে ওই জায়গায় যে বললাম একজন হাইকোর্টের জাজ রিটায়ার করে গেছেন এখন, তিনি আমাকে বলেছেন, তিনি অবশ্য এই রাজ্যের না, তিনি আমাকে বলেছেন যে ওই কেসে সুপ্রিম কোর্ট যিনি ছিলেন চিফ জাস্টিস এবং পশ্চিমবঙ্গ সরকার এমন কিছু হয়েছে তা বলা যায় না।